শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার মনের কিছু কথা ভাগ করে নিতে চাই। আগামীকাল 20 জুন শনিবার বাংলা এবং বাঙালির কাছে একটা গুরুত্বপূর্ণ দিন। হ্যাঁ, ঠিক ধরেছেন, জামাই ষষ্ঠী, তাই তো? নিশ্চয়ই আপনারা সেটাই ভেবেছেন, আমিও একমত। জামাই ষষ্ঠী বাঙালি হিন্দুদের কাছে 12 মাসে 13 পার্বণের আরেকটি পার্বণ। তাই বাঙালি হিন্দু বাড়িতে বাড়িতে আগামীকাল চলবে জামাই বরণ, জামাই আপ্যায়ন, অনেক ধরনের পদের রান্না, ভালো মন্দ খাদ্যের চর্চা। সেটা একটা গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই। কিন্তু একটু গভীরভাবে ভাবুন তো, যদি এই জামাই ষষ্ঠী সহ বাংলা এবং বাঙালির বা হিন্দুদের যে সংস্কৃতি, যে ঐতিহ্য, যে ধর্মাচরণ, সেগুলো বিনষ্ট হয়ে যেত কোনো বহিঃশক্তির চাপে বা বাধ্যতামূলকভাবে, তাহলে কেমন হতো? তাহলে আমরা ভিতর থেকে মরে যেতাম। দেহে বা শরীরে বেঁচে থাকলেও শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্যে আমরা মৃতবৎ বা মৃত হয়ে থাকতাম। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি সরাসরি, সেটা হলো আগামীকাল 20 জুন বাংলা এবং বাঙালি হিন্দুদের কাছে পুনর্জন্ম পাওয়ার দিন ছিল। কেন? একটু বিস্তারিত আলোচনা করা যাক। 1947 সালের 20 জুন অবিভক্ত বাংলার প্রাদেশিক আইনসভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এবং সেই সময়কার হিন্দু শিক্ষিত মার্জিত বাঙালি যারা ছিলেন, যারা হিন্দুদের একটা সুরক্ষিত হিন্দু হোমল্যান্ড চেয়েছিলেন, এবং যে হোমল্যান্ড বা যে হিন্দু স্থানটা ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হবে এটাও যারা চেয়েছিলেন, তারা ভোট দিয়েছিলেন বাংলা ভাগের পক্ষে, কিন্তু ভারত ভুক্তির পক্ষে। বাংলা ভাগ মানে বিচ্ছিন্নতাবাদী ভাগ নয়, আসলে ভারত ভাগ হয়ে পাকিস্তান সৃষ্টি হচ্ছিল, আর অবিভক্ত বাংলা পাকিস্তানে চলে যাবার পথ প্রায় প্রশস্ত হয়ে গিয়েছিল বা ক্ষেত্র প্রস্তুত ছিল। সেই জায়গা থেকে অবিভক্ত বাংলার পশ্চিমাংশ, যেখানে মূলত হিন্দু মেজরিটি, হিন্দু সংখ্যাধিক্য, সেই অংশটাকে নিয়ে একটা পশ্চিমবঙ্গ বা পশ্চিম বাংলা, যেটা কিনা ভারতবর্ষের অন্তর্ভুক্ত হবে, সেই সিদ্ধান্ত গ্রহণ হয়েছিল 1947 সালের 20 জুন ভোটাভুটির মাধ্যমে। সেদিন পক্ষে ভোট পড়েছিল 58টি, আর বিপক্ষে 21 জন ভোট দিয়েছিলেন। জানি না তারা পরবর্তীকালে পাকিস্তানে চলে গিয়েছিলেন কিনা। তো এই ঘটনাটা ঘটেছিল। তার আগে 1947 সালেরই 4, 5, 6 এপ্রিল হুগলি জেলার তারকেশ্বর, সেখানে বঙ্গীয় হিন্দু মহাসভার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে। এবং তারকেশ্বর, যেখানে বাবা তারকনাথের স্থান বলে বিবেচিত এবং একটি পবিত্র জায়গা, সেখানে প্রায় 10,000 হিন্দু, তৎকালীন যুগে 10,000 অনেক বড় সংখ্যা, 10,000 হিন্দু সেই সম্মেলনে যোগদান এবং প্রকাশ্যে পদযাত্রা করে বাঙালি হিন্দুদের জন্য একটা বিচ্ছিন্ন বা একটা বিশেষ স্থান দাবি করে, অর্থাৎ বাংলাকে ভাগ করে ভারত ভুক্তির পক্ষে, পশ্চিমবঙ্গ হিসাবে ভারত ভুক্তির পক্ষে রায় বা দাবি বা সিদ্ধান্ত বা পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। তাই হুগলি জেলার তারকেশ্বর ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখান থেকেই এই পশ্চিমবঙ্গ সৃষ্টির মূল পরিকল্পনা রচনা হয়েছিল, মূল দাবিটা উত্থাপিত হয়েছিল।
তাই আগামীকাল বর্তমান ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই তারকেশ্বরের পুণ্য মাটিতে, সেই ঐতিহাসিক মাটিতে আসছেন পশ্চিমবঙ্গের জন্মদিনকে শ্রদ্ধা জানানোর জন্যে, পশ্চিমবঙ্গের জন্মদিনে তাকে আদর করার জন্যে, তাকে স্মরণ করার জন্যে এবং অবশ্যই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করার জন্যে। মনে রাখতে হবে এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হাতেই তৈরি হয়েছিল জনসংঘ এবং সেই জনসংঘই কালক্রমে ভারতীয় জনতা পার্টি হিসাবে আত্মবিকাশ লাভ করেছে এবং সেই পার্টি আজ ভারতের সরকারে প্রায় গত 12 বছর ধরে আছে এবং ভারতের প্রায় 22টি রাজ্যে তাদের সরকার, রাজ্য সরকার চলছে। অর্থাৎ গোটা ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে এখন এই ভারতীয় জনতা পার্টি আছে। এবার একটু ফিরে দেখা যাক যে এই যে ভারতবর্ষ স্বাধীন হলো, তাহলে কেন ভারত ভাগ হলো? এর মূলে যদি আমরা তাকাই, স্যার সৈয়দ আহমেদ খানের দ্বিজাতি তত্ত্ব, অর্থাৎ ভারতে চিরাচরিতভাবে বসবাস করা দুটি ধর্মাবলম্বী মানুষ, হিন্দু ধর্মাবলম্বী এবং ইসলাম ধর্মাবলম্বী মানুষদেরকে দুটো আলাদা আলাদা জাতি হিসাবে ভেবে নিয়ে দ্বিজাতি তত্ত্বের যে বক্তব্যটা সেটা কিন্তু জনমানসে প্রচারিত হয়। তারপরে 1906 সালে মূলত সেই তত্ত্বকে ভর করেই সৃষ্টি হলো একটা আলাদা রাজনৈতিক দল, যেটা সম্পূর্ণভাবে ধর্মকেন্দ্রিক বা একটা নির্দিষ্ট ধর্মের মানুষদের রাজনৈতিক দল। নাম হলো অল ইন্ডিয়া মুসলিম লীগ। 1906 সালের আত্মপ্রকাশ হলো। পরবর্তীকালে এই অল ইন্ডিয়া মুসলিম লীগের দাবি ছিল ভারত ভেঙে মূলত মুসলিম ধর্মাবলম্বী বা ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জন্য আলাদা রাষ্ট্র পাকিস্তান। এবং সেই সময় ভারত স্বাধীনতার সময় তার সর্বাধিনায়ক ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতিও বটে। তো এই 1906 সালে মুসলিম লীগের জন্ম। তার আগে আমরা জানি 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল এবং সেটারও একটা মূল কারণ ছিল ডেমোগ্রাফি, অর্থাৎ ব্রিটিশরা কিন্তু সার্ভে করে দেখে নিয়েছিল যে পূর্ব দিকটা মূলত মুসলিম প্রধান বাংলার এবং পশ্চিম দিকটা হিন্দু প্রধান, তাই বাংলাকে ভাগ করে দেওয়া হয়েছিল। যদিও 1911 সালে সেই ভাগ প্রত্যাহার করতে তারা বাধ্য হয় নাগরিক আন্দোলনের চাপে, বিশিষ্ট ব্যক্তিদের চাপে। কিন্তু ছেঁড়া শিকড় পাবে কি আর পুরনো তার মাটি, হয়তো সেরকমই সেই ভাগের যে যন্ত্রণা, ভাগের যে স্মৃতি, সেটা আগামী দিনে আরও প্রকট হবে। হয়তো সেই ক্ষতটা সম্পূর্ণভাবে নিরাময় হলো না, রয়েই গেল, আগামী দিনে সেটা আবার নতুনভাবে জেগে উঠবে, নতুনভাবে আত্মপ্রকাশ করবে, আর সেটাই ঘটল। এরপরে 1935 সালে ভারত শাসন আইন চালু হলো এবং সেটার উপর ভর করেই প্রাদেশিক সরকারগুলোর নির্বাচন হতে লাগলো। যদিও 80% বা তার বেশি ক্ষমতা ব্রিটিশদের হাতে থাকবে, আর এই প্রাদেশিক সরকারগুলোর হাতে কিছু ক্ষমতা দেয়া হবে, এরকমই ভারত শাসন আইনে স্থির হলো। সেই অনুযায়ী প্রাদেশিক নির্বাচন হতে লাগলো এবং সেই মোতাবেক 1937 সালে প্রাদেশিক সরকার বিভিন্ন প্রদেশে গঠন হলো। অবিভক্ত বঙ্গপ্রদেশেও প্রাদেশিক সরকার গঠন হলো। কংগ্রেস, কৃষক প্রজা পার্টি এবং মুসলিম লীগ, মূলত এই তিনটি দল, এবং তার সঙ্গে শ্যামাপ্রসাদের হিন্দু মহাসভা, এগুলো এবং কমিউনিস্ট, এরাই মূলত সেই সময় নির্বাচনে অংশ নিয়েছিল। এবং কালক্রমে দেখা গেল অবিভক্ত বাংলায় যেহেতু মুসলিম জনসংখ্যা বেশি, তাই অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিনিধির সংখ্যা বা বিধায়ক সংখ্যা বেশি এবং অল ইন্ডিয়া মুসলিম লীগের সরকার প্রতিষ্ঠিত হলো। 1937 থেকে 43 সাল এবং 43 থেকে 47 সাল, এরকম বিভিন্ন এই দীর্ঘ সময়টা, অর্থাৎ 37 থেকে 47, 10 বছর দেশ স্বাধীন হওয়ার আগে পর্যন্ত মূলত মুসলিম লীগের প্রভাব এই বাংলার উপর খুবই ছিল এবং মুসলিম লীগেরই
সুরাবর্দী 1946-47 সাল, সেই সময় এই অবিভক্ত বঙ্গের প্রধানমন্ত্রী ছিল। সেই সময় মুখ্যমন্ত্রী না বলে প্রদেশের যারা প্রদেশ সরকারের যারা প্রধান তাদের প্রধানমন্ত্রী বলা হতো। তো সেই সুরাবর্দী ছিল প্রধানমন্ত্রী। ইতিমধ্যে 1946 সাল সেখানে আমাদের কলকাতায় ঘটে গেল গ্রেট ক্যালকাটা কিলিং। ডাইরেক্ট অ্যাকশন ডে মোহাম্মদ আলী জিন্নার ডাকে। সেই ডাইরেক্ট অ্যাকশন ডে এর অর্থ হচ্ছে হিন্দু নিধন, হিন্দুদের দোকানে আগুন, হিন্দুদের লুটপাট, হিন্দু নারীদের ধর্ষণ। কলকাতার বুকে ঘটে গেল কয়েক হাজার মানুষের মৃত্যু, মূলত হিন্দু মানুষদের। কেন না, জিন্নার বা মুসলিম লীগের দাবি পাকিস্তান ছিনিয়ে আনবে। সেই ছিনিয়ে আনার কৌশল হিসাবে মানুষ নিধন করতেও তারা পিছপা হলো না। তাদের স্বদেশীয় হিন্দু ভাই বোনেদের ধ্বংস লীলায় তারা মেতে উঠল, রক্তের হোলি খেলায় তারা মেতে উঠল। তারপরে ওই 1946 সালের অক্টোবর নভেম্বর মাসে ঘটে গেল নোয়াখালীর বিখ্যাত দাঙ্গা। সেখানেও বহু মানুষের ক্ষয়ক্ষতি, লুটপাট, ধর্ষণ এবং প্রাণহানি। মূলত এই দুটো ঘটনা, এবং তারপরে অন্য রাজ্যেও বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে, সেগুলোর স্মৃতিও মানুষের মনে বা সেই অভিজ্ঞতাগুলো মানুষের মনে প্রভাব বিস্তার করল। এরপর 1947 সালের 3রা জুন লর্ড মাউন্টব্যাটেন, ভারতের যিনি সেই সময় গভর্নর জেনারেল ছিলেন বা গভর্নর জেনারেল বা ভাইসরয় ছিলেন, তিনি ঘোষণা করলেন ভারত ভাগ হবে এবং মূলত দুটো রাষ্ট্র হবে ভারত ভেঙে, একটা হবে ভারত আর একটা হবে পাকিস্তান। তারপরেই এই সব ঘটনাক্রম চলতে লাগলো যে কোন ভারত ভাগ হবে। এবং সেখানে মাউন্টব্যাটেন প্ল্যানে আরেকটা কথা বলা হলো যে পাঞ্জাব এবং বাংলা এই দুটো প্রদেশ নিজেরা ভোটাভুটি করে স্থির করতে পারে যে তাদের কতটা বা কারা কোন দিকটায় যাবে, কারা ভারতের মধ্যে থাকবে, কারা পাকিস্তানভুক্ত হবে, তারা নিজেরা ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের মতো করে ঠিক করে নেবে। এবং মূলত সেই স্কোপটাকে কাজে লাগিয়েই বাংলা ভাগ হয়েছিল ঠিকই। বাংলার বেশিরভাগ অংশ অর্থাৎ পূর্ব বাংলা চলে গেল পাকিস্তানে, যেটা পরিচিত হলো পূর্ব পাকিস্তান নামে, এবং পশ্চিম বাংলা চলে এলো ভারতে, যেটা আজকে আমাদের রাজ্য, সেটা ভারতের একটি অঙ্গরাজ্য হিসাবে পরিগণিত হলো। আর পাঞ্জাবও ভেঙে পাঞ্জাবের পশ্চিমাংশ চলে গেল পাকিস্তান এবং পূর্বাংশ আজকের যে পাঞ্জাব ভারতের মধ্যে আছে সেটা রয়ে গেল। এইভাবে দুটো প্রদেশ ভেঙে দুটো আলাদা আলাদা রাষ্ট্রের অন্তর্ভুক্ত হলো। এবং ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গে, ভারতের পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারত এবং বাংলাদেশ, আজকের বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে যে বাউন্ডারি, সেটার নাম হলো র্যাডক্লিফ লাইন। কারণ স্যার র্যাডক্লিফ ওই লাইনটা অর্থাৎ ওই বাউন্ডারিটা স্থির করে দিয়েছিলেন, তাই তার নাম হলো র্যাডক্লিফ লাইন। এইভাবে 1947 সালের 20 জুন, যেটা ইতিমধ্যে আলোচনা করেছি, ওই ভোটাধিকার, ওই ভোটে কিন্তু স্থির হয় যে ভারত এর মধ্যে আমরা থাকবো কি থাকবো না, বাঙালিরা পাকিস্তানে চলে যাবে নাকি ভারতে থাকবে। তাই সেই জন্যে 20 জুন 1947 পশ্চিমবঙ্গের জন্মদিন, পশ্চিমবঙ্গের বার্থডে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এই তথ্যটা আমরা এতদিন সঠিকভাবে জানতাম না, বা পাঠ্যপুস্তকে সেইভাবে এটাকে আলোকপাত করা হয়নি, বা বিভিন্ন জায়গায় এটা আমরা শুনিনি, এটা নিয়ে চর্চাই হয়নি। এবং বিগত সরকার এই সত্যটাকে চাপা দিয়ে 1 বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করে বিভ্রান্তি আরও বাড়িয়ে দিয়েছিল। এবং আমরা এই যে পশ্চিমবঙ্গ দিবস পালন করছি, সেটা কিন্তু
আগের কোনো সরকার এরকম উদ্যোগ দেখায়নি। পশ্চিমবঙ্গের মানুষের কাছে, হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে, বাঙালিদের কাছে তাদের নিজেদের আব্রু, তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ বলে রয়ে যাবে। এবং আমি আরও দুটো তথ্য যোগ করতে চাই। সেই সময় পাকিস্তান সৃষ্টির সময় পাকিস্তানে 12% হিন্দু রয়ে গিয়েছিল, এবং আজকে তথ্য বলছে পাকিস্তানে কিন্তু 1% হিন্দু নেই, বা 0.5% হিন্দু নেই। অর্থাৎ হিন্দু নিধন হয়েছে, হিন্দুদের ওখান থেকে চলে যেতে বা তাড়িয়ে দেওয়া হয়েছে, বা ওদেরকে চলে যেতে বাধ্য করা হয়েছে। একইভাবে এটাও বলতে চাই যে আজকের বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানে, সেখানে যখন ভাগ হয় দেশ, হিন্দু জনসংখ্যা ছিল 22%, আজকে সেটা 5 থেকে 6% বা 4% বিতর্ক মানে এরকম শোনা যায়। অর্থাৎ 5%-এরও নিচে কিন্তু হিন্দু জনসংখ্যা কমে গেছে, এবং তারা খুবই অত্যাচারিত অবস্থায়, খুবই অনিশ্চিত অবস্থায়, খুবই অসুরক্ষিত অবস্থায়, খুবই উদ্বেগের সাথে আশ্রয়ে মানে খুবই দুশ্চিন্তার মধ্যে অসহায়ভাবে জীবনযাপন করে। তাদের উপর প্রায়ই নেমে আসে অত্যাচার, তাদের মেয়েদের ধর্ষণ করা হয়, তাদের জমি জমা লুটপাট করা হয়, তাদের সম্পত্তি লুটপাট করা হয়। অর্থাৎ তারা সেখানে খুবই একটা দুস্থ অবস্থার মধ্যে দিয়ে জীবনযাপন করছে। এবং এটাও স্মরণ করিয়ে দিতে চাই যে সেই সময় যোগেন্দ্রনাথ মণ্ডল বলে একজন ব্যক্তিত্ব, বিখ্যাত ব্যক্তিত্ব, তিনি কিন্তু হিন্দু হয়েও, তিনি যেহেতু দলিত ছিলেন, তিনি হিন্দু ধর্মের প্রতি ঘৃণা বশত ইসলামিক রাষ্ট্র পাকিস্তানে গিয়েছিলেন, পাকিস্তানটাকে তার দেশ বলে গ্রহণ করেছিলেন, এবং পাকিস্তানের প্রথম আইনমন্ত্রীও হয়েছিলেন যোগেন মণ্ডল। কিন্তু পরবর্তীকালে সেই যোগেন মণ্ডলকেও পাকিস্তান থেকে বিতাড়িত হতে হয়, বা তাকে চলে আসতে বাধ্য করা হয়, এবং তিনি ভারতেই আবার ফিরে এসে আত্মগোপন করে শেষ জীবনটা কাটিয়েছিলেন। লজ্জার কথা, তাই তিনি জনসমক্ষে নিজেকে আনতে পারেননি শেষ জীবনে। এইভাবে যেসব মানুষের মধ্যে বিভ্রান্তি ছিল, ভুল ধারণা ছিল, হিন্দু ধর্মের মধ্যে নিশ্চয়ই অনেক অত্যাচার অনাচার আছে, জাতিভেদ আছে, কিন্তু সেটা তবু সহনীয়। আর অন্য দেশে গিয়ে অন্য ধর্মের মানুষের কাছে অত্যাচারিত হয়ে সেই দেশ ত্যাগ করতে বাধ্য হওয়া, সে গল্পটা আরও বেশি করুণ। কারণ সেখানে জীবনের প্রশ্ন, সম্মানের প্রশ্ন, অস্তিত্বের প্রশ্ন। যাই হোক, পশ্চিমবঙ্গ দিবস আগামীকাল প্রথমবার পালিত হবে